আমি কথাটা একটু বলছি, অর্থাৎ যতন পুলঙ্খা। সবাইকে নমস্কার। কোভিড কালে যখন চারিদিকে পরিস্থিতি আমাদের দেশের এবং রাজ্যের সরকারের প্রাধান্যতায় খুবই অসুবিধাজনক, সেই সময়েতে আপনাদেরকে আহ্বান করতে হয়েছে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ এই সময়েতে শুধু নিজের জন্য না, সবার জন্যই ঘরে থাকা, একটু সাবধানতা অবলম্বন করা দরকার। কিন্তু তারপরও দেশের এবং রাজ্যের তথা সার্বিকভাবে জনগণের জরুরি কিছু তার যে অস্তিত্বের প্রশ্নে যে সরকারকে সতর্কিত করার, জানান দেওয়ার এবং তাদের যে অনিচ্ছুক হাতকে বাধ্য করার জন্য কিছু কর্মসূচি গ্রহণ করতে হয়, এটা আমাদের গণমুক্তি পরিষদের তরফ থেকেও সেরকম একটা কর্মসূচি গ্রহণ করতে হয়েছে। এটা আপনারা সকলেই জানেন, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যে কাউন্সিল বা যে সাংবিধানিক প্রতিষ্ঠান দীর্ঘ লড়াইয়ের ফলে 80 দশকে এই রাজ্যের মধ্যে যাত্রা শুরু হয়েছিল। আজকে তার বয়স প্রায় 40 বছর এবং ইতিমধ্যে এই স্বশাসিত জেলা পরিষদ বামপন্থী, অবামপন্থী, আঞ্চলিক দল, অনেক দল ক্ষমতা এসেছে, পরিচালনা করেছে। কিন্তু স্বশাসিত জেলা পরিষদের যে মূল লক্ষ্য বা স্বপ্ন, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রেতে বা সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, শুধু এডিসি এলাকার মানুষ না, সারা ত্রিপুরা রাজ্যে এটা ফুলফিল করার ক্ষেত্রেতে অনেক অসম্পূর্ণতা রয়েছে। সে কারণে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে গণমুক্তি পরিষদ, সিপিআইএম এবং বামফ্রন্ট সেই 90 দশকের মাঝামাঝি সময় থেকেই আমরা আওয়াজ তুলেছি, আন্দোলন শুরু করেছি যে সংবিধানের যে ধারা মোতাবেক এই স্বশাসিত জেলা পরিষদ বা ডিটিএডিসি তৈরি হয়েছে, তার সংশোধন দরকার। এবং শুধু আমরা নই, এই উত্তর পূর্বাঞ্চলে আরো 3টা রাজ্যে, আসাম, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়াতে আরো 9টা এরকম অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টেরিটোরিয়াল বা রিজিওনাল কাউন্সিল রয়েছে। তারাও তাদের মতো করে এই দাবিগুলি উত্থাপন করেছে বিভিন্ন সময়তে। কিন্তু বরাবরই আমাদের দেশের যারা কেন্দ্রীয় সরকার, যারা এখন চালাচ্ছেন বা অতীতে চালিয়েছেন, তাদের উদাসীনতা গোটা উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে এবং আমাদের দেশের এই প্রান্তিক জনগোষ্ঠী, বিভিন্ন এথনিক গ্রুপ, তাদের আর্থ, সামাজিক, ভাষা, কৃষ্টি, তার বিকাশের ক্ষেত্রে তাদের যে উদাসীনতা, যে দেশের মধ্যে প্রয়োজনে অপ্রয়োজনে আরো নানা ধরনের আইন পাশ হলেও, সংবিধান বিগত সময়ে প্রায় 100 বারের বেশি সংশোধিত হলেও এই ষষ্ঠ তফসিল একে সংশোধিত করার ব্যবস্থা এখনো ঠিক সেরকম ভাবে হয়নি। বিধানসভা থেকে বারে বারে যে সর্বসম্মত প্রস্তাব দিল্লিতে গেছে, সেই
ইউপিএস থেকে শুরু করে আজকের এনডিএ, প্রথম এনডিএ, মাঝখানে যে সমস্ত সরকার এসেছিল এই স্বল্পক্ষণের জন্য, সে সমস্ত সরকারগুলোর কাছেও, দেবেগৌড়া, ইন্দার কুমার গুজরাল, তাদের কাছেও, এবং এই রাজ্যের মধ্যে যে গণ আন্দোলন, তার প্রেক্ষিতে 2015 সালের মার্চের 20 তারিখে এই মোদী সরকার তার ক্যাবিনেট একটা এরকম আইন পাশ করার জন্য একটা খসড়া তার ক্যাবিনেটে গ্রহণ করে। কিন্তু দুর্ভাগ্যের, ক্যাবিনেটে এই বিলের খসড়া পাশ হলেও, এটা ক্যাবিনেটে পাশ হলে তো হবে না, পার্লামেন্টে অনুমোদন দরকার। 15 সাল গেল, 16 গেল, 17 গেল, 18 গেল, শেষ পর্যন্ত 2019 সালের ফেব্রুয়ারি 6 তারিখে যখন সপ্তদশ লোকসভা নির্বাচনের ঘণ্টা ইতিমধ্যে বেজে গেছে, সেই সময়তে রাজ্যসভাতে এই বিল উত্থাপিত হয়। স্বাভাবিক, নির্বাচনের প্রাক্কালে এরকম একটা গুরুত্বপূর্ণ বিল, যার চুলচেরা বিশ্লেষণ দরকার, আলোচনা দরকার, ষোড়শ লোকসভার সময়তে সেই বিল পাস হয়নি। ফেব্রুয়ারি মাসের 19 তারিখে এই বিল স্বরাষ্ট্র দপ্তরের স্ট্যান্ডিং কমিটির কাছে রেফার করা হয়। এরপরে ভোট হলো, নতুন সরকার আসলো। সেই সরকারের কাছে, বা এই সরকার আসার পর তার প্রথম বাজেট অধিবেশনে মার্চ 2020 5 তারিখে আনন্দ শর্মার নেতৃত্বে এই স্ট্যান্ডিং কমিটি উত্তর পূর্বাঞ্চলে যে 4টা রাজ্যে এই বিল বা কার্যকরী হলে লাগু হবে, সেই সমস্ত সরকারের এবং সমস্ত স্টেক হোল্ডার, আমাদের রাজ্যের মধ্যেও আমরা গণমুক্তি পরিষদ, সিপিআইএম, বামফ্রন্ট, এবং তখন রাধাবাবুদের নেতৃত্বে এডিসি-তে ক্ষমতাসীন ছিলেন তারা, তাদের তরফ থেকে এখানে আইপিএফটি, এই তারপরে বিজেপি, কংগ্রেস এবং আরো নানা সামাজিক সংগঠন আমাদের ট্রাইবেলদের মধ্যে, তাদের রিকমেন্ডেশন নিয়ে মার্চের 5 তারিখ 2020 সালে এই বিল, এই স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট পার্লামেন্টে জমা পড়ে। তো মোদী সরকারের কাছে আর এটা নিয়ে তালবাহানা করার, দেরি করার কোনো প্রয়োজন ছিল না। আমরা দেখেছি 2020 সালে যা দেশের মানুষ দাবি করেনি, দেশের মানুষ চায়নি, কাঙ্ক্ষিত না, দেশের মানুষকে জিজ্ঞেস করা হয়নি, সেই দানবীয় 3টা কৃষি আইন, তার উপর প্রথম অর্ডিন্যান্স হয়েছে, তারপরে সেপ্টেম্বরে কোনো আলোচনা ছাড়াই সমস্ত নিয়ম নীতি উল্লঙ্ঘন করে বিল পাস করেছে, যার বিরুদ্ধে সারা দেশ এখন উত্তাল। আমরা দেখেছি গত 100 বছরে, সেই ব্রিটিশ সময় থেকে গত 72-73 বছর স্বাধীনোত্তর ভারতবর্ষে বহু লড়াইয়ের পরে আমাদের দেশের শ্রমিক শ্রেণী যে সমস্ত অধিকার অর্জন করেছিল, এগুলি এক লহমায় ভেঙে দিয়ে 44টি এরকম এই লেবার বা শ্রমিকদের যে অধিকার, 4টা শ্রমকোড করেছে। এটা শ্রমিকরা চাইনি, শ্রমিকরা আলোচনা করেনি। কিন্তু উত্তর পূর্বাঞ্চলে আমাদের এতদিনকার দাবি, এত লড়াই, এত আলোচনা, সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেলেও 2020 সালে সেই মার্চের 5 তারিখে জমা পড়লো, এটা হিমঘরে রেখে দিয়েছি। তো এরপরে আরো অনেকগুলো অধিবেশন গেছে। গত 19শে জুলাই, এই মাসে 19শে জুলাই পার্লামেন্টের বাদল অধিবেশন শুরু হয়েছে। নোটিফিকেশন যা দেখেছি, এটা আগস্টের 18-19 তারিখ অবধি চলবে।
তো আমরা গণমুক্তি পরিষদ এই সময়েতে আমরা মনে করি এই বাদল অধিবেশন শুধু আমাদের জন্য না, দেশের সমস্ত অংশ মানুষের জন্য খুবই এটা জরুরি একটা অধিবেশন। গত 1.5 বছরে এই কোভিডে দেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, যুবকদের রোজগার ছারখার হয়ে গেছে। এগুলো যেমন আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, তার সাথে এই সংবিধানের 125তম সংশোধনী বিল, অর্থাৎ এই এডিসি এম্পাওয়ারমেন্ট বিল, যে বিলের মাধ্যমে 42টি দপ্তর, ডিপার্টমেন্ট এডিসির হাতে হ্যান্ডওভার করা, এডিসির কর্তৃত্বে অর্পণ করার প্রস্তাব করা হয়েছে। এই বিল পাশ করা হবে, আর দেরি না। এখন বলা হয়েছে যে ইট ইজ এ সোশ্যাল কালচারাল আইডেন্টিটি, ইকোনমিক ডেভেলপমেন্টের আর্চ। তো এটা হলে তো এই আইন পাশ করতে হবে, এবং এর জন্য এই বিল অত্যন্ত জরুরি। কিন্তু আমরা দেখছি বর্তমান সেই এডিসির তরফ থেকে, এডিসির কাউন্সিলের তরফ থেকে 125th এই বিল পাশ করা হোক, এটা প্রয়াস করার জন্য আমরা কোথাও তারা প্রয়াস করাচ্ছেন আমরা শুনি। তাদের নেতারাও দিল্লি যাচ্ছেন, হ্যাঁ নিশ্চয়ই দিল্লি তারা যাবেন, সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, স্বাভাবিক। এবং আমরা শুনছি এরকম ইদানিংকালে দিল্লি যাওয়া আসাও হয়েছে, কিন্তু একটিবারের জন্যও আমরা এই কথা শুনিনি যে এই বিল পাস করা হবে। তাহলে কি করে আপনার সে স্বপ্ন মানে সম্পূর্ণ হবে? কাজে আজকে আমরা এই কোভিড কালে যখন বাইরে বের হওয়া কঠিন, সত্যি সরকারও বলছে ঘরে থাকার জন্য নানা ধরনের বিধিনিষেধ চাপাচ্ছে, যদিও এটা বিরোধীদের জন্য একরকম, শাসক দলের জন্য অন্যরকম। আজকে আগরতলা শহরে সিআইটিউ, সেখানে যে প্রতিরক্ষা যে সরঞ্জাম তৈরি করার যে সমস্ত শিল্পগুলো, এগুলি সব প্রাইভেট হাতে দিয়ে দিচ্ছে, যা আগামী দিন দেশের সার্বভৌমত্বের উপর একটা প্রচন্ড হুমকি হবে। এই দেশের লাখো লাখো শ্রমিক বেকার হবে। তার জন্য সিআইটিউ একটা প্রোগ্রাম করবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে পুলিশ সিআইটিউ অফিসের গেট থেকে বেরোতে দিল না। আবার একই সময়েতে আগরতলা শহরে গোটা করে ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এবং প্রতিদিনই হচ্ছে, উদ্বোধন হচ্ছে, বিয়ে বাড়িতে মশগুল হচ্ছে। যে সরকারের আমলে সেখানে ডিএম গিয়ে বিয়ে বাড়িতে তাণ্ডব চালায়, কিন্তু শাসক দলের হলে এগুলি হয় না। তো এরকম পরিস্থিতিতে আজকে আমরা ডাক দিয়েছি যে রাজ্যের সর্বত্র আমরা বড় জমায়েত ডাক দিইনি, কেননা বড় জমায়েত করা রিস্কি। এমনিতে যেটা করেছি এটাই ঝুঁকিপূর্ণ। তো আমাদের কাছে যা খবর যে আজকে বিকাল অবধি 165টা জায়গাতে ডেমনস্ট্রেশন হয়েছে, 165 প্লেসে, কোথাও জনপদে, কোথাও এডিসি এলাকাতে। অর্থাৎ ত্রিপুরা থেকে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে এটা জানাতে চাই যে নির্বাচন আসলে তোমরা প্রতারণা করো, নানা প্রতিশ্রুতি দাও, নির্বাচন চলে গেলে এগুলো ভুলে যাও, এগুলি করলে চলবে না। কাজে আজকের এই আন্দোলন 165 জায়গাতে এটা প্রতীকী। হাজার হাজার লোক এখানে যোগদান করেনি, বা সেই ব্যবস্থা আমরা করিনি, বা 1000 লোক নিচে এসছে। কিন্তু এর মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবিকে আমরা প্রয়াস করতে চাই, এবং এটা যদি তারা মান্যতা না দেয়
আগামী দিন আরো বৃহত্তর লড়াই হবে। এই 125তম সংবিধান সংশোধনের দাবির সাথে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি আছে, সেটা হলো গত বিধানসভাতে মাননীয় অমিত শাহ, তৎকালীন বিজেপির সভাপতি, বর্তমান দেশের 2 নম্বর মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এখনো আপনাদের মোবাইলে আর্কাইভে এগুলো থাকবে, কি বলেছেন? जनजाति के लिए हम सब कुछ करेंगे, कॉक बरक को 8वां शेड्यूल में इसको अंतर्भुक्त करेंगे। आज किसका क्या हुआ? तो এটাও আমরা বলছি যে এই অধিবেশন চলাকালীন সময়েতেই কক বরককেও এই শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য বিল আনতে হবে। আইপিএফটিকে জবাবদিহি হতে হবে এবং ত্রিপুরাজ্যের সমস্ত জনজাতি, ইন্ডিজিনাস পিপল বা শিডিউল ট্রাইব, যে সমস্ত অর্গানাইজেশন গণতান্ত্রিক দেশে যার যার দল করার, মথা করার নিশ্চয় অধিকার আছে, দে হ্যাভ দি রাইট। তাদেরকে অনুরোধ করব, যদি সত্যি সত্যি তারা জাতিসত্তার বিকাশ চান, পূর্ণাঙ্গতা চান, আসুন এই দাবি প্রেস করুন, কক বরককে এর শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য আপনারা দাবি তুলুন। তাহলেই আমরা বুঝব শুধু মিথ্যার আবেগে উন্মাদ হওয়া না, যে প্রকৃত অর্থে আপনারাও এই ত্রিপুরাজ্যের বিকাশ চান, ত্রিপুরাজ্যের ত্রিপুরাসা বা অন্য যে সমস্ত ট্রাইবাল এথনিক গ্রুপ তাদের সার্বিক বিকাশ চান। এই লক্ষ্যে আজকে আমাদের আন্দোলন, এবং এই আন্দোলন এটা একটা পর্ব, যদি এটা না হয় আগামী দিন আরো বৃহত্তর হবে। আমি এখন অনুরোধ করছি যে ত্রিপুরাজ্যে আজকে যারা শাসক দল, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবং নির্বাচনের সময়তে তাদের প্রতিশ্রুতি কি ছিল? ত্রিপুরাল্যান্ড দেবে, আইপিএফটি বলেছিল, দাদাবাবু এগুলি আরো সুন্দরভাবে বলবেন। আর বিজেপি বলেছিল যে আমরা জনজাতিদেরকে সমস্ত ক্ষমতা দেব, হীরায় মরে দেব। তো কোথায়? আমরা আজকে দেখছি যে বিগত এডিসি নির্বাচনে এখানে একটা আঞ্চলিক দল, সদ্য গজে ওঠা একটা আঞ্চলিক দল, গণতান্ত্রিক ভাবেই তারা বিপুল ভোটে তারা বিজয়ী হয়েছে। আমাদের সাংবিধানিক নিয়মে যারা বিজয়ী তাদেরকে আমাদের মান্যতা দিতে হবে। 5টা বছর তাদের যে পরিচালনা করার, আমার পছন্দ হোক না পছন্দ হোক, সংবিধান এটা তাদের অধিকার। তো আজকে আমরা কি দেখি যে বিজেপি জনজাতিদের জন্য, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এত মায়া কান্না কান্ড। আমরা দেখছি ত্রিপুরা মথা যখন এই ইয়েতে আসলো, পাওয়ারে আসলো, তো স্বাভাবিক এডিসি এলাকাতে যে ভিলেজ কমিটি, তো তারাই তো চালাবে। এখন নির্বাচিত ভিলেজ কমিটি নেই, স্বাভাবিক সেই জায়গাতে এডিসির তার অ্যাক্ট আছে এবং তার বিধি তারা করেছে, সেখানে তারা নমিনেটেড কমিটি করেছে। আমরা দেখছি সেই ভিলেজ কমিটিগুলোকে কাজ করতে দিচ্ছে না, এবং ভিলেজ কমিটির তালা খোলার জন্য সেখানে রক্তাক্ত সংঘর্ষ হচ্ছে। প্রায় প্রতিদিন সাধারণ মানুষ রক্তাক্ত হচ্ছে, পুলিশ আহত হচ্ছে, একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথায় এডিসি কে তারা ক্ষমতা দেবে? সাধারণ একটা ভিলেজ কমিটি যার হাতে কিছুই নেই। তো এর মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে, আদিবাসী সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি আরো স্পষ্ট হয়। আরেকটা দিকও আমরা বলতে চাই যে ত্রিপুরাজ্যের মধ্যে আমরা মনে করি যারা এই আলাদা রাজ্য দাবি করে,
কেউ বলছে না ত্রিপুরাল্যান্ড, কেউ বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এবং এই ডিমান্ড এটা কতটুকু যে বাস্তব বা কতটুকু এটাকে আদায়যোগ্য, কতটুকু ইমপ্লিমেন্টেবল, এটা পরের কথা। এটা নিয়ে সবাই বক্তব্য আমরা রাখি, আমরাও রাখি। কিন্তু আমি মনে করি যে ইনিশিয়ালি অনেস্টলি যারা সেই দাবি তুলেন তাদের একটা ইচ্ছা হলো তারা এডিসিকে ভাইব্রান্ট এডিসি দেখতে চায়, শক্তিশালী এডিসি দেখতে চায়। তাদের হাতে ক্ষমতা, তাদের হাতে অর্থ, এবং এডিসি এলাকাতে বামপন্থীরা তার 25 বছর এবং আগের 10 বছর প্রায় স্ক্র্যাচ থেকে, শূন্য থেকে এটাকে আজকে যে জায়গায় এনেছে, এটাকে আরো অনেক সুন্দর দেখতে চায়। এটা কোনো অপরাধ না। এটা পৃথিবীর যে কোনো জাতিগোষ্ঠীর, জনগোষ্ঠীরই এটা এই সভ্যতারই একটা ধর্ম। তো সেই জায়গায় কেউ বলছে ত্রিপুরাল্যান্ড, কিন্তু ত্রিপুরাল্যান্ড তো হচ্ছে না, ত্রিপুরাল্যান্ডের দাবিও নেই। আগে বললেও আমরা দেখি আরেক দল বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটা বলে ভোট নিয়েছে। কিন্তু সর্বশেষ যখন গত 25শে জুন এডিসির প্রথম অধিবেশন হলো, সে অধিবেশনে সেখানে যারা রুলিং, তার যিনি সুপ্রিম লিডার এবং অন্যরা যে বক্তৃতা করেছেন, স্বাভাবিক এই বক্তৃতা সবাইকে শুনতে হবে, আমরাও শুনেছি। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি 7 বার শুনেছি, 7 টাইমস শুনেছি আমি, কেননা দ্যাট লেকচার ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। পথে কিভাবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, তো সেটা শুনতে গিয়ে যেটা শুনেছি, আপনারাও নিশ্চয়ই কভার করেছেন, আপনাদের মোবাইলেও এই রেকর্ডিং থাকবে, আপনাদের আর্কাইভে থাকবে। কি বলেছেন যে না, our greater Tripuraland concept is not a টেরিটোরিয়াল কনসেপ্ট নাই এখানে, অর্থাৎ নতুন করে বিভাজন না, ছোট রাজ্য, এটাকে আবার এটাকে ভাগ করা সম্ভব না। এই রাজ্যের মধ্যে সমস্ত অংশের মানুষ, হিন্দু, মুসলমান, ট্রাইবেল, নন ট্রাইবেল, ত্রিপুরাসা, ওয়ানসা, ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে থাকতে হবে। আমি বলবো ইট ইজ এ গ্রেট গ্রেট স্পিচ, উই অ্যাপ্রিসিয়েট। আমরা গণমুক্তি পরিষদ, বামপন্থীরা সেই উপলব্ধিতে আমরা দীর্ঘ লড়াই আমরা করছি। কিন্তু একটা জায়গাতে এখানে খটকাটা কি, আজকে সবাই মিলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং সেই ত্রিপুরাল্যান্ডের মধ্যে সোশ্যাল, কালচারাল এবং ইকোনমিক্যাল আইডেন্টিটিকে যখন আমাদের এটাকে পরিপূর্ণ করতে হবে, তাহলে তার এম্পাওয়ারমেন্ট দরকার। তাহলে সেই এম্পাওয়ারমেন্ট করতে গেলে পরে নতুন রাজ্য দরকার নেই, তাহলে কোন পথে হবে? সেই পথটাই হলো এই অ্যামেন্ডমেন্ট। কারণ অ্যামেন্ডমেন্ট না হলে পরে এই যে এডিসিতে টাউন কমিটি বিল আসলো, প্রত্যেকে টাকা আসবে, আরবান মিনিস্ট্রি একটি লাল পয়সাও দেবে না, ফাইন্যান্স কমিশন থেকে 1 নয়া পয়সা আসবে না, কারণ নির্বাচিত সেখানে যদি লোকাল বডি না থাকে। নীতি আয়োগ টাকা দেবে না, কোন ডিপার্টমেন্ট টাকা দেবে না, একমাত্র আর্টিকেল 280 মাধ্যমে 125টি জায়গায় যে আন্দোলন সূচি হয়েছে, আপনার করোনা বিধি, সমস্ত বিধি মেনেই এটা হয়েছে। কিন্তু 3টা জায়গায়, বিশেষ করে খোয়াই, বেহালা বাড়িতে, কাঞ্চনপুরে লালজুড়ি, কমলপুরে চান্থুম, এই 3টা জায়গায় আন্দোলনকারীদের সেখানে পুলিশ গ্রেপ্তার করে এবং সেখানে বাধা দেয়, আন্দোলনটাকে বানচাল করার চেষ্টা করে। অথচ সম্পূর্ণভাবে এই করোনা বিধি মেনেই, ডিস্টেন্স মেনটেন করেই এই আন্দোলন চলছিল, কিন্তু পুলিশ সেখানে বাধা দেয়, এটা গ্রেপ্তারও করে। এটা অত্যন্ত আমরা
নিন্দনীয় কাজ। আমরা সংগঠনের তরফ থেকে এটাকে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমাদের রাজ্যে আমাদের প্রেসিডেন্ট বলেছেন দুটো আইন চলছে, একটা হলো শাসক গোষ্ঠীর জন্য আলাদা আইন, আর বিরোধী বা যারা আওয়াজ তুলবে, কথা তুলবে, বিরোধিতা করবে তাদের জন্য আলাদা আইন, আলাদা বিধিতে চলছে। এবং পুলিশও সেখানে, প্রশাসনও সেখানে তাদেরকে মদত দিচ্ছে। আমরা পুলিশকেও বলবো, প্রশাসনকেও বলবো সেখানে নিরপেক্ষতা বজায় রেখে প্রশাসন যাতে চলে। যদি এই সরকারের কাছে আপনার নিরপেক্ষতা, এটা আশা করা খুবই দুরূহ। যাই হোক, তবু আমাদের দাবি থাকবে, মানুষের দাবি থাকবে এই নিরপেক্ষতা বজায় রেখে যাতে চলে। সেকেন্ড যেটা বলা, আসলে এই যে বলা হলো যেটা আমাদের 6 শিডিউলে 125তম সংবিধান সংশোধন যে বিল, এটা যে কোনো মূল্যে পাস করাতে হবে। এর সাথে ভাষাকে অন্তর্ভুক্ত করবার বিল আনতে হবে, বিল এনে পাস করাতে হবে। আমরা লক্ষ্য করছি যে কিভাবে বিজেপি এবং আইপিএফটি, বিশেষ করে আইপিএফটি রাজ্যের মানুষের সাথে কিভাবে প্রতারণা করেছে। 2017 সাল থেকে 18 সাল থেকে এই যে ত্রিপুরাল্যান্ডের কথা বলে আন্দোলন করছে, বর্মরাতে সেখানে রাস্তা রোকো করছে অনির্দিষ্টকালের জন্য। সেখানে দিল্লিতে একটা অংশ গিয়ে বলছে আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, এই ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে, ত্রিপুরাল্যান্ড আদায় করেই সারবো যে কোনো মূল্যে। এবং চুক্তি হয়ে গেছে, 11 জুলাই ঘোষণাই করে ফেললেন, অর্ধেক হয়ে গেছে। সরকার গঠন করলে পরে আরো বাকিটা হবে। এরপর নির্বাচন হলো, নির্বাচনে জিতলেন। আমরা কি লক্ষ্য করলো, এই মানুষকে কিভাবে প্রতারণা করলো, মডেলিটি কমিটি করলো, কত তেল কত টাকা পুড়লো। কিন্তু কি হলো, আজকে 40 মাস, 3 বছর 5 মাস চলছে। গতকাল আমাদের রাজ্যে মাননীয় মন্ত্রী সব আইপিএফটি নেতারা গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গিয়ে কথা বলছে, সেখানে মেমোরেন্ডাম দিচ্ছে, ত্রিপুরাল্যান্ডের কথা নেই সেখানে। সেখানে এই 125তম সংবিধান সংশোধনের কথা বলছে, চাকরি বাকরির কথা বলছে, কিছু সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যায় সে কথা বলেছি, এটা ভালো। কিন্তু ত্রিপুরাল্যান্ডের কথা বলে ঠিক আছে, ত্রিপুরাল্যান্ড হবে না, ত্রিপুরাল্যান্ড না হলেও এডিসি ক্ষমতা হবে, এটা অন্তত পক্ষে মানুষ সেদিন আশা করেছিলেন। এবং মাননীয় সেদিনকার আইপিএফটি প্রেসিডেন্ট তো বলছিলেনই কামান চাইলে বন্দুক পাওয়া যায়। আমরাও হয়তো ভেবেছিলাম যে ত্রিপুরাল্যান্ড হবে না, কিন্তু এডিসি ক্ষমতা হয়তো বৃদ্ধি করা যাবে, পৌরসভাকে অন্তর্ভুক্ত করা যাবে। 299টা নির্বাচনী যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছে সেগুলো হবে, মানিক ছেড়ে হীরা রাজ্যের মানুষ পাবে, এটা হয়তো মানুষ ভেবেছিলেন। কিন্তু 3 বছর 5 মাস পরও কত অধিবেশন গেল, কত কিছু গেল, কিন্তু এটা এখন পর্যন্ত পাস করাতে পারলেন না। এবং এটা এক ধরনের মানুষের সাথে প্রতারণা করা। আজকে এই সরকার আয়ত আর বেশি নেই বলেছে চলে, আর 1.5 বছর সময়। কাজে এই সময় যেহেতু কমে যাচ্ছে, যতদিন আসছে কমে যাচ্ছে, মাটি পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তার জন্য একদিকে সন্ত্রাস সেখানে পরিবেশ যে রাখার চেষ্টা করছে, অপরদিকে এই সমস্ত লোক দেখানো মনে হচ্ছে কথাবার্তা বলছে। আমরা লোক দেখানোতে আমাদের মন গলাতে চাই না, আমরা চাই আন্তরিকভাবেই এই বিল পাস করানোর জন্য অধিগ্রহণ করা হোক। এটা যাতে মানুষকে যেরকমভাবে প্রতারিত করেছে, প্রতারণার সেখানে করা কোনোভাবে মানুষের সাথে এইভাবে ছিনিমিনি খেলা উচিত ঠিক নয়। কাজে আমরা চাইব এই বিল পাস করা হোক। আর এই বিল যদি পাস না করা হয়, কিন্তু গণমুক্তি পরিষদ বৃহত্তর আন্দোলনে আগামী দিন সেখানে সামিল হবে। এটি হচ্ছে